হ্যালো সুরেশ। হ্যাঁ দাদা বল। ঠিকমতো ট্রেনে উঠেছিস? হ্যাঁ দাদা, ট্রেনের সিটও পেয়ে গেছি, ঠিকমতো বসেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে। সাবধানে আসিস। চণ্ডীপুর স্টেশনে পৌঁছে কল করবি, কেমন? আমি স্টেশনেই থাকবো। আচ্ছা দাদা, তুমি চিন্তা করো না। সময়টা এখন গ্রীষ্মকাল। গ্রীষ্মের ছুটিতে শহর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছে আমাদের কাকাতো ভাই সুরেশ। শহরে থাকে ওরা। কাকা কাকির মুখে গ্রামের অনেক গল্প শুনেছি, কিন্তু শহরে জন্ম হওয়ার কারণে কখনো গ্রামে আসা হয়নি ওর। গ্রামের বাড়িতে এইবারই প্রথম এসেছে। সে গ্রামের কিছুই চেনে না, কারণ এখানে সে কখনো আসেনি তো। তাই স্টেশনে পৌঁছে ফোন দিতে বললাম। স্টেশনে গিয়ে ওকে আনতে হবে। বাড়ি থেকে চণ্ডীপুর স্টেশনের দূরত্ব প্রায় 30 কিলোমিটার হবে। ট্রেনে পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় 11টা বাজবে। এত রাতে তো কোনো গাড়ি পাওয়া যাবে না। এসব কথা চিন্তা করেই হেঁটে হেঁটে রওনা দিলাম বন্ধু উপলের বাড়ির দিকে। উপলের একটা মোটর সাইকেল আছে, আর মোটর সাইকেলটি ধার নিয়ে সুরেশকে আনতে যাব। এমনটা ভেবেই উপলের বাড়ির সামনে এসে দরজায় নক করলাম। উপল, উপল, কিরে বাড়ি আছিস? আমার গলার আওয়াজ পেয়ে উপল দরজা খুলে বাহিরে বের হয়ে গেল। কিরে, তুই এত রাতে কি মনে করে? বন্ধু, একটু দরকারে এসেছি। কি দরকার বল। শহর থেকে আজ রাতে আমার কাকাতো ভাই আসছে। রাতে এই চণ্ডীপুর স্টেশনে যাবে, ওকেই আনতে হবে। কিন্তু এত রাতে তো বাইরে কোনো গাড়ি পাবো না। তুই যদি তোর মোটর সাইকেলটা দিতিস, অনেক উপকার হতো রে। আরে, মোটর সাইকেল নিবি, এ আবার আমতা আমতা করে বলার কি আছে? আমি ভাবলাম তুই কি নাকি বলবি। হেথা, এত রাতে যাবি? হ্যাঁ, তুই চিন্তা করিস না। সকাল হলে আমি তোর গাড়ি তোর বাড়ি পৌঁছে দেব, ঠিক আছে? আরে, আমি ওসব কথা ভাবছি না। আমি ভাবছিলাম মোটর সাইকেলটির একটু সমস্যা হয়েছে, মাঝে মধ্যে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে। এরপর আর স্টার্ট নিতে চায় না। আজ শহরে নিয়ে গেছিলাম সারাতে, কিন্তু মানি ব্যাগটা বললো অনেক সময় লাগবে। এখন আমার সময় ছিল না বলেই না সেরেই চলে এসেছি। তুই চালাতে পারবি তো? হ্যাঁ, এত রাতে আর কোনো গাড়ি পাবো না, বুঝেছিস? বুঝতেই তো পারছিস, গ্রামের স্টেশন। এখন যেভাবেই হোক মোটর সাইকেলটা আমাকে নিতেই হবে রে। তুই চিন্তা করিস না, আমি যে কোনোভাবে ম্যানেজ করে নেব। আচ্ছা, তাহলে তুই দাঁড়া, আমি চাবিটা নিয়ে আসছি। উপল চাবিটা এনে দিলে আমি মোটর সাইকেলটি স্টার্ট করে বেরিয়ে পড়লাম। ঘড়িতে এখন সময় 10টা বাজে। এখন বেরোলেও সময়ের আগে স্টেশনে পৌঁছে যেতে পারবো। প্রথমত বাইকটি স্টার্ট ভালোই হলো, তবে জানি না পথের মধ্যে আবার কি হয়। ভালোই ভালোই সুরেশকে নিয়ে বাড়ি পৌঁছাতে পারলেই বাঁচা যায়। আজ চারিদিকের এমন অন্ধকার পরিবেশ দেখে মনে হচ্ছে আমাবস্যা। ঘুটঘুটে অন্ধকার, আকাশে কোনো চাঁদ বা কোনো তারার দেখা নেই। নিশি কালো অন্ধকারের মাঝে শুধু ঝিঝি পোকার ডাক কানে ভেসে আসছে। কেন জানি মনের মধ্যে এক অজানা ভয় কাজ করছে। হয়তো উপলের কথায় মনের মধ্যে ভয়টা আরো বেশি কাজ করছে। যদি স্টার্ট বন্ধ হয়ে যায় তখন কি হবে? তবে সে যাই হোক, মোটর সাইকেল চালাতে আমার বেশ ভালোই লাগছে। কবে যে মোটর সাইকেল কেনার শখটা পূরণ করতে পারবো ভগবানই জানেন। নির্জন এই পথে মোটর সাইকেল চালাতে আরো বেশি মজা। পুরোটা রাস্তা একদম ফাঁকা, তার মধ্যে ঠান্ডা হাওয়া লেগে মনের মধ্যে এক সুন্দর অনুভূতি হচ্ছে। সত্যি, শহরের লোকজন হয়তো শুধু টিভিতেই দেখবে গ্রাম কি, আর ছেলেমেয়েরা বই পড়ে সীমাবদ্ধ থাকবে, কিন্তু নিজের চোখে না দেখে সেটা কখনো বুঝতেই পারবে না। রাতের বেলা গ্রামের এই শীতল হাওয়া মনকে প্রফুল্ল করে তুলছে। অন্ধকার এই নির্জন রাতে
ঝিঝি পোকার সাথে নিজেরও গান গাইতে ইচ্ছে হচ্ছিল, তাই তো নিজের পছন্দের একটি গান ধরলাম। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। পছন্দের গানটির সুর গলা থেকে শেষ হতে না হতেই আমার মোটরসাইকেলটি তার ভুটভুট গানটি বন্ধ করে একটি শ্মশানের পাশে দাঁড়িয়ে পড়ল। গাড়িটি বন্ধ হয়ে যেতেই বুঝতে পারলাম আমি হয়তো কোনো বিপদে পড়তে চলেছি। এরপরে আমি লাগাতার বাইকটি স্টার্ট করার চেষ্টা করতে লাগলাম, কিন্তু সফল হতে পারছিলাম না। একসময় ক্লান্ত হয়ে শরীর দিয়ে ঘাম ঝরতে লাগলো। সুরেশের জন্য বেশ চিন্তা হচ্ছে, বেচারা একদম নতুন, এই গ্রামের পথঘাট কোনো কিছুই চেনে না। সে নির্জন, স্টেশনে কারো দেখাও মিলবে না, সে জানতে পারবে না বাড়ির ঠিকানা। এসব চিন্তা করতে করতে যেন আমার মাথা আর কাজ করছিল না। এতটা পথ আসলাম, একটি মানুষও চোখে পড়ল না। আশেপাশে তো কোনো ঘর বাড়ি বা দোকানপাটও নেই, চারিদিকে অন্ধকার। এই নির্জন রাতে এখন গাড়ি ঠিক করব কোথায়? সময় মতো আমাকে স্টেশনেও পৌঁছাতে হবে। আর আশেপাশের শ্মশানের দিকে চোখ পড়তেই বুকের মধ্যে ছ্যাদ করে উঠছে। তাই সেখানে আর দেরি না করে বাইকটি ঠেলিয়ে নিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। একটু সামনে যেতেই রাস্তার পাশে একটা বট গাছে দেখতে পারলাম। মনে মনে ভাবলাম গাছটির নিচে বসে একটু বিশ্রাম করে তারপর আবার বাইক স্টার্ট দেব। কিছুটা সময় বটগাছের নিচে বসে বিশ্রাম নিলাম। অপেক্ষা করতে করতে কিছুটা সময় পরে আমি আবারও বাইকটি স্টার্ট করতে লাগলাম, কিন্তু কিছুতেই স্টার্ট করতে পারছিলাম না। চারপাশটা ঝোপঝাড়ে এতটাই অন্ধকার যে সামনে কিছুই দেখা যাচ্ছে না, নিশ্চুপ চারিদিক। ঝোপের পাশ থেকে মাঝে মাঝে শিয়ালের ডাক ভেসে আসছে। শিয়ালের ডাক শুনে এদিক ওদিক তাকিয়ে দেখলাম। রাত তখন প্রায় 11টা বাজে। হঠাৎ তাকিয়ে দেখি দূরে টিমটিম করে একটা আলো জ্বলছে। আস্তে আস্তে করে আলোটা সামনের দিকে এগিয়ে আসছে। আলো দেখে তো মনে হচ্ছে এটা মশালের আলো, কেউ হয়তো মশাল জ্বালিয়ে এদিকে আসছে। যাক, ভালোই হলো, অবশেষে মানুষের দেখা তো পেলাম। এমনটা ভেবে মনে স্বস্তি পাচ্ছিলাম। মশালের আলো আরো স্পষ্ট হতেই কানে ভেসে আসলো, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। এত রাত দুপুরে এমন কিছু শুনবো এটা কখনো আশা করিনি। ভয় আমার প্রাণটা যেন আটকে উঠল। দেখলাম মশাল জ্বালিয়ে 4 জন লোক এদিকে আসছে, তারা একটা লাশ কাঁধে নিয়ে যাচ্ছে। ভাবলাম সামনের শ্মশানে হয়তো লাশ পোড়াতে নিয়ে যাচ্ছে। আমি মনে মনে ভাবতে লাগলাম তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো তারা বলতে পারবে মেকানিক আছে। আমি তাদের অপেক্ষায় দাঁড়িয়ে রইলাম। তারা মশাল জ্বালিয়ে আমার পাশ দিয়ে মরদেহটি নিয়ে সামনের দিকেই যাচ্ছিল। তখনই মশালের আলোতে তাদের চেহারা স্পষ্ট দেখতে পেলাম। তাদেরকে দেখে আমি কিছুটা ধাঁধায় পড়ে গেলাম। আমি কি চোখে কম দেখতে পাচ্ছি নাকি আমার দেখায় ভুল? চোখ ডলে আমি আবার ভালো করে লোকগুলোর দিকে তাকালাম। মশালের আলোতে লোকগুলোর চেহারা পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে। তাদের চেহারা একই রকম। আমি থরথর করে কাঁপতে লাগলাম। এমত অবস্থায় আমি আর সাহস পেলাম না তাদের সাথে কথা বলার। আমি ভাবতে লাগলাম দুজনের চেহারা একই রকম হলে তারা যমজ হয়, কিন্তু 4 জনের চেহারা একই রকম, এ কি করে সম্ভব? তারপর আমি কোনো পথ না পেয়ে মনে সাহস জুগিয়ে আমি তাদের বললাম, দাদা শুনছেন, আশেপাশে কি কোনো মেকানিকের দোকান আছে বলতে পারেন? লোকগুলো আমার দিকে তাকিয়ে ফ্যাল করে তাকিয়ে রইল। তাদের সবার চেহারা কেমন বিবর্ণ আর ফ্যাকাশে মনে হচ্ছে। কারো গায়ে 1 ফোঁটা রক্ত নেই।
তারা কেউ আমার কথায় কোনো উত্তর দিল না। আবার হাঁটা শুরু করলো। 2 পা এগোতেই আমি পিছন থেকে আবার তাদের ডাক দিলাম, এই যে দাদা, মেকানিক আছে কোথাও আশেপাশে, একটু বলতে পারেন? আমার দিকে তাকিয়ে তারা অট্ট হাসিতে মেতে উঠল। কি ভয়ঙ্কর তাদের চেহারা, চোখগুলো আগুনের মতো জ্বলজ্বল করছে, নাক মুখ দিয়ে অঝরে রক্ত ঝরছে। এমন সময় ঝড় ও দমকা বাতাস বইতে লাগলো। আমি ভয়ে সাথে সাথে চোখ বন্ধ করলাম। বাতাস থামতেই চোখ খুলে দেখি তাদের কাঁধে থাকা লাশটি মাঝখানে বসে আছে। কি অদ্ভুত কাণ্ড! আমি কোনোভাবেই কোনো হিসাব মেলাতে পারছিলাম না। লাশের চেহারাও একই রকম। এক এক করে 5 জনেরই চেহারা একই রকম। তারা সবাই একসাথে রহস্যময় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। তাদের মধ্য থেকে একজন বলে উঠল, কি দেখছিস এমন করে? যাবি আমাদের সাথে শ্মশানে? লাশ পোড়াতে নিয়ে যাচ্ছি। এ কথা বলতেই তারা আবার হা হা হি হি করে হেসে উঠল। রাত যত গভীর হচ্ছে, অন্ধকার তত ঘনীভূত হচ্ছে। আমি সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যাই। এরপর আর কি হয়েছে আমি কিছুই জানি না। পরদিন সকালে যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি শ্মশানের পাশে পড়ে আছি। আমাকে ঘিরে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। আমি উঠে বসলাম। তাদের মধ্য থেকে একজন লোক আমাকে বলল, কি গো দাদা, আপনি এখানে কি করছেন? এটা কি ঘুমানোর জায়গা? জানেন না কতটা ভয়ঙ্কর এই জায়গাটা? শ্মশানে তো মানুষ চিরতরে ঘুমাতে আসে, আর এটা অনেক পুরনো শ্মশান। দিনের বেলা ওই পথে যেতে মানুষ ভয় পায়। আসলে দাদা, আমি চণ্ডীপুর রেল স্টেশনে যাচ্ছিলাম, কিন্তু পথে আমার বাইকটা নষ্ট হয়ে যায়, আর তারপরে আমার দেখা হয় তাদের সাথে। বুঝতে পেরেছি আপনি কাদের কথা বলছেন। হ্যাঁ, শুধুমাত্র 5 জন লোককে দেখেছি, যাদের চেহারা গড়ন, আপাদমস্তক সব একই রকম। হ্যাঁ, ঠিকই দেখেছেন। তাদের জন্যই তো এই জায়গার নাম পাঁচমুন্ডির বটতলা। তবে এই জায়গায় যে একবার আসে সে আর কখনো প্রাণে ফিরে যেতে পারে না। তবে আপনি তো বেঁচে আছেন, সবই কপাল, বুঝলেন? আপনার ভাগ্য ভালো যে আপনি এখনো সুস্থ আছেন। আমি স্টেশনে যেতে চাই, আপনারা কি আমাকে পৌঁছে দিতে পারবেন? এরপরে আমি একটা রিকশায় করে চলে যাই। আমি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত কাটিয়েছি পাঁচমুন্ডির বটতলায়। মনে মনে প্রতিজ্ঞা করলাম, বেঁচে থাকলে ভুল করেও আর কখনো ও পথে পা বাড়াবো না।